এবার যে খবরের দিকে নজর রাখবো, আজ দুটি মামলার সাজা ঘোষণা হবে। প্রথমেই নজর রাখবো রানাঘাট আদালতের দিকে। হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় নেতা পুত্র সহ 9 জনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। আজ হবে সাজা ঘোষণা। দোষী সাব্যস্ত তৃণমূল নেতা সমরেন্দ্র, ছেলে ব্রজ গয়ালী সহ প্রভাকর পোদ্দার। 2022 সালের 4 এপ্রিল জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। সেই মামলারই আজ সাজা ঘোষণা হবে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন রানাঘাট আদালতের সামনে থেকেই। ব্রতদীপ, দেখো, গতকালই 9 জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। গণধর্ষণ থেকে শুরু করে হুমকি এবং তথ্য প্রমাণ লোপাট, এই সমস্ত ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে কিছুক্ষণ আগেই এই 9 অভিযুক্তকে রানাঘাট আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে আদালত লকআপে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বিচারক অর্থাৎ অতিরিক্ত জেলা জজ তিনি নিজের এজলাসে উঠবেন এবং তারপরেই আজকে শুনানি হবে। দুপক্ষের যে ফাইনাল সাবমিশন সেটা তিনি শুনবেন এবং তারপর এই 9 জনের কী সাজা হবে সেটা তিনি জানাবেন। মূলত এই ঘটনায় যে 3 মূল অভিযুক্ত অর্থাৎ ব্রজ গয়ালী এবং তার 2 বন্ধু, তারাই কিন্তু এই নাবালিকাকে এই ব্রজ গয়ালীর বাড়িতে তার জন্মদিনের পার্টিতে 2022 সালে 4 এপ্রিল সেখানে গণধর্ষণ করে এবং তারপর যেটা অভিযোগ ছিল যে ওই নাবালিকাকে ডাক্তারের কাছে যেতে দেওয়া হয় না, তার রক্তক্ষরণ হচ্ছিল, তাকে হাসপাতালে যেতে বাধা দেওয়া হয় এবং তাকে বাড়ি চলে যেতে বলা হয়। এরপরে যখন তিনি সেই নাবালিকা বাড়ি চলে যায়, তারপরেও এই ব্রজ গয়ালী, তার বাবা সমরেন্দ্র গয়ালী, তিনি ওই এলাকার দাপুটে তৃণমূল নেতা ছিলেন এবং যেটা অভিযোগ তার লোকজন নিয়ে ওই নাবালিকার বাড়িতে তিনি চড়াও হন এবং তার বাড়ি ঘিরে রাখেন যাতে কোনোভাবেই ওই নাবালিকা হাসপাতালে না যেতে পারেন বা পুলিশের কাছে না যেতে পারেন। এবং ওই 4 এপ্রিল রাতের থেকে রক্তক্ষরণ হতে হতে 5 এপ্রিল সকালে ওই নাবালিকার মৃত্যু হয় এবং মৃত্যু হওয়ার পরেই আবার কিন্তু এই সমরেন্দ্র গয়ালী তার লোকজন নিয়ে ওই নাবালিকার বাড়ি ঘিরে রাখে বলে অভিযোগ এবং তারপর কোনোভাবেই যদি পরিবারের লোকেরা ওই নাবালিকার দেহ হাসপাতালে না নিয়ে যেতে পারে এবং ময়না তদন্ত না হতে পারে, কারণ ময়না তদন্ত হলেই কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যেত যে নাবালিকার ওপর গণধর্ষণ হয়েছে। সেই কারণে তার দেহ কোনো ময়না তদন্তের আগেই জোরপূর্বক তার বাড়ি থেকে নিয়ে তার বাড়ির লোকেদের নিয়ে গিয়ে বাড়ির পাশের শ্মশানে সেখানে দাহ করে দেওয়া হয়। এরপর যদিও তার বেশ কয়েকদিন পর এই পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। হাঁসখালি থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং এই ঘটনার তদন্তে নেমে ব্রজ গয়ালী সহ তার এক বন্ধুকে গ্রেপ্তার করে, কিন্তু বাকিরা তখনও অধরা ছিল। এরপর কলকাতা হাইকোর্টে মামলা হলে সিবিআই তদন্তের নির্দেশ হয় এবং সিবিআই তদন্ত শুরু করে পরবর্তীতে এই বাকি 7 জনকে গ্রেপ্তার করে, তাদের বিরুদ্ধে চার্জশিট দেয় এবং অবশেষে তাদেরকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাদের সাজা শোনাবেন। এখন কি সাজা দেয়, সিবিআই তরফ থেকে কঠোর থেকে কঠিনতম সাজার দাবি জানানো হয়েছে। এখন এটাই দেখার বিচারক এই 9 জনকে অর্থাৎ ব্রজ গয়ালী, তার বাবা সমরেন্দ্র গয়ালী ধর্ষণ, খুন এবং তথ্য প্রমাণ লোপাটের মামলায় কি সাজা দিচ্ছে সেটাই। একেবারেই ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মামলা নিয়ে আজকে সাজা ঘোষণা হবে তা নিয়ে কি জানিয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, দেখুন। এই কেসের প্রথম তদন্তভার গ্রহণ করে হাঁসখালি থানার পুলিশ এবং পরবর্তীকালে মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়। কিন্তু আজকে যে রায় হয়েছে সেখানে হাঁসখালি থানার পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে সিবিআই কিন্তু কোনো অসন্তোষ জানাতে পারেনি। অর্থাৎ এইটুকুনি বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্য সরকারের এবং রাজ্য পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে, সেটা সিবিআই নিজেও কোর্টে আজকে স্বীকার করেছে। যুবভারতী কাণ্ডে টিকিটের টাকা আদৌ ফেরত পাবেন কিনা সে নিয়ে এখনও ধন্দে দর্শকরা। আর এই প্রেক্ষাপটে সোমবার রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলেন, আমরা টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি আদালত নির্দেশ দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, না হলে কারো কিছু বলার থাকলে আয়োজকদের বিরুদ্ধে বলতে হবে। অন্যদিকে যুবভারতী কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির গায়ে গায়ে ঘুরেছেন নেতা মন্ত্রী ভিভিআইপিরা, আর হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসি দর্শন থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ দর্শকরা। শুধু তাই নয়, দর্শকরা অভিযোগ করেছেন 20 টাকার জলের বোতল বিক্রি হয়েছে 200 টাকায়। এই ঘটনায় ইতিমধ্যে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। সোমবার কলকাতা হাইকোর্টে যুবভারতী কাণ্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য সওয়াল করেন, মেসিকে অগ্রিম হিসেবে 60 থেকে 65 কোটি টাকা দেওয়া হয়েছিল, তখন টিকিটও বিক্রি হয়নি, তাহলে অগ্রিম এই টাকা দিল কে? কারা এই অনুষ্ঠানের স্পন্সর ছিল? সেই কোম্পানিতে কারা কারা যুক্ত আছেন এবং কারা এই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর? এমন একটি কেস যেখানে রাজ্য নিজের বিরুদ্ধে নিজে তদন্ত করছে, আন্তর্জাতিক পয়সার লেনদেন হয়েছে, তো এখানে সিবিআই আর ইডি বাদ দিয়ে তো আর কেউ এটা করতে পারবে না। আর এই রাজ্যের যে তদন্ত হচ্ছে, এই তদন্তটা করে রাজ্য যেটা করছে এই এনকোয়ারি আর ইনভেস্টিগেশন,
এটা করে এক হচ্ছে নিরীহ মানুষগুলোকে, গরিব দর্শক যারা পয়সা খরচ করে আজকে যারা প্রতারিত হয়েছেন তাদেরকে অ্যারেস্ট করছে। যে অর্গানাইজার সেই ছেলেটিকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে যাতে সে মুখ না খুলতে পারে। ইডি এবং এসএফআইওকে দিয়ে গোটা ঘটনার তদন্তের আবেদন জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। রাজ্য সরকার কি এই টাকা সিজ করতে পারেন, কোন আইনে করতে পারেন, রাজ্য সরকারকে দেখাতে হবে। এই যে কমিশন অফ এনকোয়ারি যেটা তৈরি করেছেন, এটা আসলে যা সত্যি ঘটনা তাকে চাপা দেবার জন্য এবং মনোমতো একটা ইনভেস্টিগেশন করেছি যাতে ম্যানহোলটা খুলে দুর্গন্ধ বেরিয়ে আসতে পারে, আর কোনো কঙ্কাল যেন আলমারি থেকে না পড়ে। সোমবার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। লেকটাউনে লিওনেল মেসির যে মূর্তি বসানো হয়েছে তা নিয়েও এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেন, যে জমিতে মেসির মূর্তি তৈরি করা হয়েছে সেটি ব্যক্তিগত নাকি সরকারি? ব্যক্তিগত ইচ্ছায় কি সরকারি জমিতে মূর্তি বসানো যায়? রাজ্য সরকারের আইনজীবী বলেন, এই অভিযোগ এখনো পর্যন্ত কেউ করেননি। মেসির মূর্তি সুজিত বসু মন্ত্রী হিসেবে বসাননি, ব্যক্তিগতভাবে বসিয়েছেন। সোমবার কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অনুষ্ঠানের জন্য পুলিশের কাছে 400টি পাস চেয়েছিল শতদ্রু দত্তর টিম। তাদের 27টি ক্লোজ প্রক্সিমিটি পাস দেওয়া হয়েছিল, মোট 82টি ক্লোজ প্রক্সিমিটি পাস দেওয়া হয়েছিল। বিচারপতি পার্থসারথী সেন প্রশ্ন করেন, আপনারা কি নিজেরা খতিয়ে দেখে ক্লোজ প্রক্সিমিটি পাস দিয়েছিলেন নাকি আয়োজকরা যা চেয়েছে সেটা দিয়েছেন? রাজ্য সরকারের আইনজীবী বলেন, 12 তারিখ এগুলো চাওয়া হয়েছিল, সবটা দেখতে হলে অনুষ্ঠান বন্ধ করে দিতে হতো, তার প্রতিক্রিয়া আরো খারাপ হতো। এখন সাধারণ মানুষের সব থেকে বড় প্রশ্ন হলো, টিকিটের টাকা কি ফেরত পাওয়া যাবে? চাপের মুখে টাকা ফেরতের ব্যাপারে আশ্বাস শোনা গেছিল রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে। Government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizers. The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. We have already detained the organizer. সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, সরকার কোনো টিকিট বিক্রি করেনি, টিকিট বিক্রি করেছে আয়োজকরা। টিকিটের দাম কত হবে সেটা সরকার ঠিক করেনি। আমরা টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি আদালত নির্দেশ দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, না হলে কারো কিছু বলার থাকলে আয়োজকদের বিরুদ্ধে বলতে হবে। এখন প্রশ্ন হলো, টিকিটের টাকা কি তাহলে আদৌ ফেরত পাবে সাধারণ মানুষ, নাকি মেসি দর্শনের মতো কষ্ট করে উপার্জিত সেই টাকাও জলে গেল? অন্যদিকে যুবভারতী কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে, মামলা তদন্ত করবে রাজ্যের গঠিত এসআইটি। একই সঙ্গে আদালত জানিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের গেজেট নোটিফিকেশন রয়েছে। তার জন্য এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজনীয়তা নেই, তাই তারাও কাজ চালিয়ে যেতে পারেন। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।